নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ আছে। আজকে আমরা জেনারেল স্টাডিজ থেকে 50টা এমসিকিউ সলভ করব। প্রশ্নগুলোকে ঠিক তেমনভাবেই অ্যারেঞ্জ করা হয়েছে যেমনটা ফুড এসআই সিলেবাসে বলা হয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক, জিকে ও বাকি সাবজেক্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স ও কনস্টিটিউশন থেকে প্রশ্ন আছে। আমি এখানে প্রত্যেকটা প্রশ্নকেই এক্সপ্লেন করার চেষ্টা করব, তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হতেও পারে। কিন্তু আজকের জিএস কোশ্চেনে তুমি যদি ভালো স্কোর করতে পারো, ভালো মার্কস আনতে পারো, তাহলে তুমি বুঝবে তোমার প্রিপারেশন কিন্তু বেশ ভালো লেভেলের আছে আর তুমি ফুড এসআইয়ের জন্য রেডি আছো। কতটা কি মার্কস পাচ্ছ আজকের এই প্র্যাকটিস সেটে সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানাতে পারো। আর যারা আজকে প্রথমবার আমাদের ক্লাস করছো ফুড এসআইয়ের জন্য, তো তাদেরকে বলে রাখি যে এর আগে আমরা পিওয়াইকিউ সলভ করেছি আর বেশ কিছু মক টেস্ট দিয়েছি। তুমি সেগুলো ফলো করতে পারো, সেগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। যদি এখন স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা নতুন ক্লাসের নোটিফিকেশন আর জব নোটিফিকেশনসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আজকের প্রথম প্রশ্ন। ভারতের সর্বাধিক এলাকা জুড়ে কোন ধরনের বন রয়েছে? অপশনসে রয়েছে চিরহরিৎ বন, পর্ণমোচী বন, আলপাইন বন নাকি অর্ধ সবুজ বন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পর্ণমোচী বন। এর আরেকটা নাম কি আছে? এর আরেকটা নাম হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী বন। যদি আমরা এর এক্সাম্পলের নাম নিই কয়েকটা, তো এক্সাম্পল হবে চন্দন, শিমুল, সেগুন, নিম কিংবা পিপল। দু একটা এক্সাম্পল যদি তোমরা জানো, আমি যে নামগুলো বললাম সে বাদে, তো সেটা তুমি কমেন্ট বক্সে লিখতে পারো। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, লোহার মরিচা ধরার কিসের উদাহরণ? তো এটা হয়ে যাবে অপশন এ, ক্ষয়ের উদাহরণ। আর এই ক্ষয়টা কেন হয়? কারণ অ্যাটমসফিয়ারে ময়েশ্চার রয়েছে বা আর্দ্রতা রয়েছে, এছাড়াও অক্সিজেনের উপস্থিতিতে এটা ঘটে থাকে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকারগুলি বিশেষভাবে সীমাবদ্ধ করা যেতে পারে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধারা 33 কিংবা আর্টিকেল 33। এই আর্টিকেল 33-র মাধ্যমে কিন্তু পার্লামেন্টের কাছে পাওয়ার রয়েছে যে তারা ফান্ডামেন্টাল রাইটকে রেস্ট্রিক্ট করতে পারে বা সেটাকে সীমাবদ্ধ করতে পারে। আর এটা স্পেশালি এই ফোর্স বা আর্মড ফোর্সদের জন্য কেন করা হয়? যাতে তারা নিজের দায়িত্বকে বোঝে আর সঠিকভাবে সেটাকে পালন করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তার আনন্দমঠ উপন্যাসে বাংলার নিচের কোন বিদ্রোহের কথা তুলে ধরেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে সন্ন্যাসী বিদ্রোহ বা সন্ন্যাসী রিবেলিয়ন। ঠিক আছে, আর এছাড়াও কিন্তু সেখানে বাংলার যে ফামাইন ছিল সেই সময়, সেটাও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছিল। ফেমাইন মানে দুর্ভিক্ষের দিনগুলোর কথা বলছি আমি। এখান থেকেই দুটো প্রশ্ন আরও আসতে পারে। প্রথমটা হচ্ছে যে আনন্দমঠ কোন বছর পাবলিশ করা হয়েছিল? তো সেটার উত্তর হয়ে যাবে 1882। এছাড়াও আরেকটা প্রশ্ন হতে পারে যে বন্দে মাতরম প্রথমবার কোন উপন্যাসে লেখা ছিল? তো সেটার উত্তর হয়ে যাবে আনন্দমঠ। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, যে কোন কংগ্রেস অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? কমেন্টে উত্তরটা করবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কার সাথে ভারতে আলবিরুনি আসেন? তো আলবিরুনি এসেছিলেন গজনির মেহমুদের সাথে। ঠিক আছে, বা মেহমুদ অফ গজনি। ইনি এখানে ইন্ডিয়ায় আসার পরে বেশ কিছুদিন ছিলেন। আলবিরুনি এখানে আসার পরে ইন্ডিয়ান কালচার আর সোসাইটিকে ভালো করে অবজার্ভ করেন আর তারপরে একটা বই লেখেন। সেই বইটার নাম হচ্ছে কিতাবুল হিন্দ। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু অনেকবার দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপিটি শিখ গুরু ড্যাশ দ্বারা উদ্ভাবিত হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু অঙ্গদ। ঠিক আছে, গুরু অঙ্গদ গুরুমুখী লিপিটি শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি। আচ্ছা, কোন আর্টিকেলে লেখা আছে যে রাষ্ট্রপতির দ্বারাই প্রধান বিচারপতি নিযুক্ত হবেন? তো এটা আর্টিকেল 124-এ মেনশনড আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ইকুয়েটর বা নিরক্ষীয়। ইকুয়েটোরিয়াল ক্লাইমেট যদি বলা হয় তো সেটা ইকুয়েটর থেকে 5 ডিগ্রি নর্থ আর 5 ডিগ্রি সাউথে কভার করছে এটা। ঠিক আছে, এই পুরো প্রসেসটা মানে ক্লাইমেটিক চেঞ্জ বা ওখানে কেন ডেলি বৃষ্টি হয়, এটা কিন্তু আমরা আমাদের জিওগ্রাফি ডিটেলড ক্লাসে যখন ক্লাইমেট অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার পড়ব সেই মুহূর্তে পুরো সাইকেলটা আমরা বুঝবো।
ঠিক আছে। আর সেই ক্লাসটা ডাব্লিউবিসিএস এর জন্য খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো যারা যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নেবে ভাবছো, তো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। পুরো কোর্সটাই কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি ফিসকাল পলিসির একটি উপাদান নয়? তো ফিসকাল পলিসির আমরা যদি প্রথমে কম্পোনেন্টগুলো দেখে নিই, তাহলে আমাদের এটার উত্তর করতে খুব ইজি হবে। তো ফিসকাল পলিসির কম্পোনেন্ট এখানে রয়েছে সরকারি ব্যয়, সরকারি ঋণ আর কর ব্যবস্থা। যদি এগুলোকে আমি ইংলিশে বলি তাহলে হবে সরকারি ব্যয় মানে হচ্ছে এক্সপেন্ডিচার, সরকারি ঋণ মানে হচ্ছে কতটা লোন নিয়েছে সরকার, আর কর ব্যবস্থা মানে হচ্ছে ট্যাক্সেশন সিস্টেম। এই তিনটে অপশনে আছে। ঠিক আছে। তো এই তিনটে উত্তর হবে না আমাদের, এখানে জিজ্ঞাসা করেছে উপাদান নয়, তো এই তিনটে উত্তর হবে না, এর সঠিক উত্তর হবে বাণিজ্য। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম অংশ, কারণ এতে চার্জযুক্ত কণা রয়েছে। একদম ভুল এটা, সেটা আয়নোস্ফিয়ারে থাকে। এটি সূর্যের সবচেয়ে কাছে, একদমই ভুল, ওটা এক্সোস্ফিয়ার বলা হয়। এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, একদম সঠিক, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট। আর এতে তাপ উৎপন্ন হয়, এটা ভুল আছে। ঠিক আছে, অপশন সি আমাদের কারেক্ট উত্তর আছে, বাদ বাকি এটা দেখা দরকারই ছিল না। তো ট্রোপোস্ফিয়ারের যে সব থেকে নিচের অংশটা আছে সেটা কিন্তু পৃথিবীর বা আমাদের মাটির একদম কাছাকাছি আছে। তো তার জন্যই সেখান থেকে হিটগুলো ট্রোপোস্ফিয়ারে গিয়ে আটকে যায়, আর তার ফলে এটা গরম হয়। ঠিক আছে, এটা এই প্রশ্নটা আমরা অনেকবার করেছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখব, বৃষ্টি শব্দের অর্থ কী? তো বৃষ্টি শব্দের অর্থ হচ্ছে জোরপূর্বক শ্রম। এটা অ্যাকচুয়ালি যদি আমরা সাউথ ইন্ডিয়ার এনশিয়েন্ট হিস্ট্রি পড়ি, তো সেখানে তুমি দেখতে পাবে যে বৃষ্টি বলে টার্ম ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি রাজার আদেশ ছিল, বা এটা প্রথা ছিল বলতে পারো সেই সময়কার, যে যখনই কোনো রাজকীয় ব্যক্তি সেই গ্রামে পৌঁছালো বা রাজার যদি কোনো কাজ পড়েছে, তো তারা জোর করে কিন্তু লেবারের কাজ করাবে গ্রামবাসীকে দিয়ে। ট্যাক্সগুলো তো নেবেই, সেটা তো আলাদা বিষয়, কিন্তু জোর করে কাজ করানোটাও কিন্তু একটা ব্যাপার ছিল। ধরে নাও কোথাও আম, রাস্তা বানানো হচ্ছে, তো সেখানেও কিন্তু গ্রামের লোকগুলোকে কাজে লাগানো হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, সালতানাতের সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী সরাসরি রাষ্ট্র কর্তৃক অর্থ প্রদান ড্যাশ দ্বারা তৈরি করা হয়েছিল। তো এটা আলাউদ্দিন করেছিল। আলাউদ্দিন কোনোভাবে কিছু জমি জায়গা কাউকে দিত না, কারণ সে যতদিনে রাজা হচ্ছিল, তো সে আগেকার রাজাগুলোর মিস্টেকগুলোকে ভালো করে অবজার্ভ করেছিল। আলাউদ্দিন লেখাপড়ায় খুব ছিল না, ঠিক আছে, কিন্তু সে তার পলিসিসগুলো খুবই স্ট্রং ছিল, নিজের দেশকে স্ট্রং করার জন্য, নিজের রাজত্বকে স্ট্রং করার জন্য। আলাউদ্দিন আলাউদ্দিন ফার্স্ট এর আলাউদ্দিন ফার্স্ট পার্সন ছিল বা ফার্স্ট কিং ছিল যে কিনা রাশন সিস্টেম স্টার্ট করেছিল, যাতে সবাই ঠিকঠাক দামে মার্কেট থেকে জিনিসপত্রগুলো পায়। ঠিক আছে। এই আলাউদ্দিন খিলজি কিন্তু প্রথম ছিল যে ডাইরেক্ট পে সিস্টেম এনেছিল, স্যালারি সিস্টেম এনেছিল। কোনো জমি জায়গা কাউকে দেয়া হতো না, যে না এই জমিটা, যেমন আকবরের টাইমে ছিল মানসাবদারি সিস্টেম, কিংবা তার আগেকার রাজাগুলো বা গুপ্তা এরাতে ছিল, আমরা দেখেছিলাম যে সেখানে জমি দান করে দেওয়া হতো। সাতবাহানাতে দেখেছিলাম যে জমি দান করে দেওয়া হতো। এই জমি দান করাটা কিন্তু খুব বাজেভাবে রাজাদেরকেই নিজের পদ থেকে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার করেছিল। কারণ এখানে আমি তোমাকে বলছি একটু, কারণ যখন একটা রাজা জমি দিতে স্টার্ট করতো, তো একটা সময় এমন আসতো যে তার কাছে জমি আর বেশি থাকতো না, তার চেয়ে বেশি জমি সেই ব্রাহ্মণগুলো কিংবা তাদের আন্ডারে যারা কাজ করতো তাদের কাছে থাকতো। ঠিক আছে। তো সেই করেই কিন্তু সামন্ত ব্যাপারটা শুরু হয়, ওরা তখন সামন্ত হয়ে যায়, আর রাজার থেকে বড় সামন্ত হয়ে যায়, আর যার ফলেই কিন্তু সামন্তরা তখন রাজাকে তার গদি থেকে সরিয়ে নিজেরা বসে যেতেন। তো তার জন্য অনেকগুলো সাম্রাজ্য কিন্তু এটার একটা মেজর কারণ ছিল। আর এই মিস্টেকগুলোকে অনেক রাজারা বুঝে গেছিল যে এগুলো কিন্তু মিস্টেক হচ্ছে, আমাদের এগুলো পলিসিস চেঞ্জেস করতে হবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের মুদ্রানীতির নিচের কোন টুল ব্যবহার করে? ঠিক আছে, নিচেরগুলো আমরা দেখছি, তার আগে আমরা জেনে নিই যে মুদ্রানীতিতে কটা টুল থাকে। তো প্রথম হচ্ছে রেপো রেট, তারপরে হবে রিভার্স রেপো রেট, তারপরে হবে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশু, তারপরে হবে এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশু, তারপরে হচ্ছে তোমার ব্যাংক রেট, আর তারপরে হচ্ছে তোমার ওপেন মার্কেট অপারেশনস। এই ছটা জিনিস কি আছে, এগুলোর কিন্তু এক একটা ডেফিনিশন আছে। এই ছটা জিনিসকে একটু বোঝার জিনিস আছে, সেগুলো আমরা ইকোনমিক্স ক্লাসে দেখব। ফুড এসআই এগুলো জিজ্ঞেস করবে না ডিটেলে তোমাকে, এগুলো অবভিয়াসলি বোঝার জিনিস আছে, এগুলো ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বোঝাটা খুবই দরকার। তো আমরা যখন ডাব্লিউবিসিএস ক্লাস করব তখন এগুলো বুঝবো। আপাতত এখানে জাস্ট আমরা অ্যান্সারগুলো করার জন্য আমি তোমাকে এই ছটা জিনিস বললাম।
তো বুঝতেই পারছো তাহলে এখান থেকে 3 আর 4টা কারেক্ট নয়, তো এখানে আমরা করে দিব। আচ্ছা, এখানে জিজ্ঞেস করেছে কোনটা কারেক্ট আছে, তো শুধুমাত্র 1 আর 2 কিন্তু কারেক্ট আছে, সঠিক আছে। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট আমরা দেখব নিচের কোনটিকে অশোকচন্দ্র ভারতের অর্থনৈতিক মন্ত্রিসভা বলে অভিহিত করেছিলেন, ঠিক আছে। তো কোনটাকে অর্থনৈতিক মন্ত্রিসভা বলেছিলেন অশোকচন্দ্র, তো সেটার উত্তর হয়ে যাবে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশনটা আর নেই এখন, ঠিক আছে, এখন তো নীতি আয়োগ চলে এসছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। শ্রীরামপুর থেকে কেরি এবং মার্শম্যান দ্বারা প্রকাশিত ভারতের প্রথম ভার্নাকিউলার সংবাদপত্র, এই ভার্নাকিউলার সংবাদপত্র ছিল বাংলা ভাষায়, এর নাম কি ছিল? তো এর নাম হয়ে যাবে সমাচার দর্পণ, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। এছাড়াও যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে প্রথম নিউজ পেপার কোনটা ছিল, তো সেটা হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট। কে পাবলিশ করেছিল, তো এটা হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি। কোন বছর করেছিল, তো সেটা হয়ে যাবে 1780, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কোন গভর্নর জেনারেল কোর্ট অফ জাস্টিসের অফিসিয়াল ভাষা ফার্সি থেকে ইংরেজিতে পরিবর্তন করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক ছিল যে কোর্টের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংলিশে করে দিয়েছিলেন। এমনকি সেই সময় ইংলিশকে মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে ফ্রিতে বই পাবলিশ করা হতো, ফ্রিতে বই দেওয়া হতো লোকজনকে। আর বাংলা ভাষা বা ফার্সি ভাষার তুলনায় সেই সময় যে বইগুলো পাওয়া যেত, সেই বইগুলোর তুলনায় কিন্তু ইংলিশ বইয়ের দাম খুবই কম রাখা হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কে বলেছিলেন উই হ্যাভ ইফেক্টিভলি ক্রিপলড আওয়ার এনিমি উইদাউট মেকিং আওয়ার ফ্রেন্ডস টু ফর্মিডেবল? ইংলিশ সেন্টেন্সটার বাংলা মানে যদি আমি বলি, তো হচ্ছে যে আমরা আমাদের বন্ধুকে বেশি শক্তি না দিয়েই আমরা আমাদের শত্রুকে পঙ্গু করে দিয়েছি। তো এটা কে বলেছিল? এটা বলেছিল অপশন ডি হয়ে যাবে কারেক্ট, লর্ড কর্নওয়ালিস। আর এটা কোন সাপেক্ষে বলেছিল? তো এটা যখন মাইসুর আর মারাঠার যুদ্ধ হচ্ছিল, তো সেই সময় বলেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লুনি। বাদ বাকিগুলো কিন্তু আর মরুভূমিতে নেই, ঠিক আছে, লুনিটাই শুধুমাত্র মরুভূমিতে আছে। আর এটা কোথায় থেকে এর উৎপত্তি হয়? তো এর উৎপত্তি আরাওয়ালি রেঞ্জের পুষ্কর উপত্যকায় থেকে হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। বর্তমানে কোন নদীর অস্তিত্ব নেই? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরস্বতীর অস্তিত্ব নেই, বাদ বাকিগুলো আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের কোন প্রধান নদী বদ্বীপ গঠন করে না? আচ্ছা, এখানে একটা কনসেপ্ট দিয়ে দিই তোমাদেরকে, তাহলে এক্সামে যা কিছুই দিক না কেন এই রিলেটেড, এই ডেল্টা রিলেটেড বা বদ্বীপ রিলেটেড তোমরা করতে পারবে। ইস্ট ফ্লোয়িং রিভার মানে এই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এই যে ইস্ট রয়েছে না আমাদের পূর্ব সাইডটা ভারতের, তো সেই সাইডে যে কটাই নদী পড়ুক না কেন, সমুদ্রে গিয়ে মিলুক না কেন, ওখানে কিন্তু ডেল্টা ফরমেশন হয়। আবার যেগুলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার আছে মানে পশ্চিম দিকে প্রবাহিত যে নদীগুলো আছে, সেইগুলো কিন্তু ডেল্টা ফর্মেশন করে না, ওরা কিন্তু ইস্চুরি ফর্ম করে বা মোহনা ফর্ম করে, ঠিক আছে। তো এবার তোমরা উত্তর অবশ্যই এর করতে পারবে সহজে, এর উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্মদা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি ফিক্সড ক্যাপিটালের উদাহরণ নয়? ফিক্সড ক্যাপিটাল কি জিনিস? যে কেউ ধরো ব্যবসা করছে যখন, তো একটা ফিক্সড ক্যাপিটাল হয়ে যায়। ধরে নাও সে দোকান কিনলো, দোকানের মধ্যে ধরো কিছু মেশিন আছে, ধরে নাও জেরক্সের দোকান আছে, তো তার দোকানটা হয়ে গেল ফিক্সড ক্যাপিটাল, কারণ সেখানে তো সে কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়েছে, রাইট। তারপরে সে মেশিন কিনেছে, তো মেশিনটাতেও টাকা লাগিয়ে দিয়েছে, তো সেটা ফিক্সড ক্যাপিটাল হয়ে গেল। এবার এমন একটা জিনিস আমাদেরকে অপশন থেকে বেছে নিতে হবে যেটাকে কিন্তু অন্য কিছুতেও ইজিলি কনভার্ট করে ইউজ করা যেতে পারে। তো কোনটা আছে এর উত্তর? এর উত্তর হয়ে যাবে অপশন সি, টাকা। টাকাকে আমরা যে কোনো ফর্মে ইউজ করতে পারি, টাকা তো কোনোদিনও ফিক্সড তো হচ্ছেই না। এখানে দেখো বিল্ডিং, বিল্ডিং মানে দোকান, বিল্ডিং, অফিস যাই নাও সেটা ফিক্সড হয়ে যাচ্ছে, মেশিনে কিনতে যা টাকা লাগছে সেটা ফিক্সড হয়ে যাচ্ছে, আর টুলস ওই একই হলো, মেশিনারি যা টুলস বলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কিত গ্রন্থগুলি কি হিসেবে পরিচিত? ঠিক আছে, কি হিসেবে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কল্পশত্রু, ত্রিপিটক হয়ে যাবে, অপশন বি হবে কারেক্ট উত্তর। ত্রিপিটকের নাম বলো আমাকে। ওকে আমি বলে দিচ্ছি।
বিনয় পিটাকা, সুত্তা পিটাকা আর অভিধাম্মা পিটাকা, এই তিনটে পিটাকা আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। দলত্যাগ বিরোধী আইন অনুসারে সংসদ থেকে একজন সদস্যের অযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত কর্তৃত্ব করেন, তো কে কর্তৃত্ব করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাউসের স্পিকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে না? ঠিক আছে, অপশনসে রয়েছে বর্ষা, এটা করে। মহাসাগরীয় স্রোত, ওকে এটা করে না, অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? মিলছে না বলেছে, ওকে। মহেঞ্জোদারো রাখালদাস ব্যানার্জি, কারেক্ট। লোথাল এস আর রাও, এটাও কারেক্ট আছে। কালীবঙ্গন ভি কে থাপ্পড়, এটা ভুল আছে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট। ওকে, তাহলে কালীবঙ্গন কে ডিসকভার করেছে? কালীবঙ্গন কিন্তু লুইগি টেসিটোরি ডিসকভার করেছিল। ইনি একজন ইটালিয়ান ইন্ডোলজিস্ট ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা। 1857 সালে বিদ্রোহের পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলছে? ওকে, এখানে সঠিকটা জিজ্ঞেস করেছে। লখনৌ বখত খাঁ, না এটা মিলছে না। কানপুর, কানপুর তো নানা সাহেব ছিল, মিলছে না। বিহারে কুঁয়ার সিং, একদম সি, সিটা হবে কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট দেখব। বাথুকাম্মা উৎসব পালিত হয়। ঠিক আছে, বাথুকাম্মা উৎসব কোথায় পালিত হয়? এটা অ্যাকচুয়ালি একটা ফ্লাওয়ার বা ফুলের উৎসব। ঠিক আছে, এটা মেনলি তেলেঙ্গানাতে সেলিব্রেট করা হয়, তো অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা। আমানতের যে পার্সেন্টেজ কোন ব্যাংকে নিজের কাছে নগদ মজুদ হিসেবে রাখতে হবে তাকে বলা হয়, ওটাকে কি বলা হয় জিজ্ঞেস করেছে। ওকে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। এটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। তো স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও কী জিনিস আছে একটু ডিটেলে বুঝতে গেলে টাইম লাগবে, আর এই ক্লাসে অতটা টাইম নেই আমাদের কাছে। শুধুমাত্র এটুকুটা ভেবে নাও যে একটা ব্যাংকের যতটা টাকা পয়সা থাকে সেটার একটা অংশ ব্যাংকে নিজের সঙ্গে রাখতে বলা হয়, আর একটা অংশ যেটাকে আমরা সিআরআর বলি বা ক্যাশ রিজার্ভ রেশিও বলি, সেটাকে কিন্তু পার্মানেন্টলি রিজার্ভ ব্যাংকের কাছে রেখে দিতে হয়। ঠিক আছে, শর্ট করে বোঝালাম। ফুড এসআই এতটা ডিটেলে আশা করছি জিজ্ঞেস করবে না। 10th লেভেলের পরীক্ষা তো খুব একটা টাফ দেবে না। ওই অনেকেই আমি দেখছি কমেন্টে লিখেছে যে একটু টাফ লেভেলের কোশ্চেন চাই, কিন্তু বিশ্বাস করো টাফ লেভেলের কোশ্চেন তোমার যদি ফুড এসআই টার্গেট থাকে তাহলে কিন্তু ওই টাফ লেভেলের কোশ্চেন্স এক্সপেক্ট করো না খুব একটা, বরং বলতে পারো যে ট্রিকি কোশ্চেন্স তোমায় দিতে পারে। ট্রিকি কোশ্চেন্স মেনলি স্ট্যাটিক জিকে থেকে দিতে পারে। এক কাজ করব, আমি একটা আমার সাজেশন ভিডিও আনবো, সেখানে আমি তোমাদেরকে কিছু বলবো, কারণ অনেকেরই আমার মনে হলো যে কোথাও না কোথাও একটু মিসগাইডেড বা হয়তো ঠিক ধারণাটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, কারণ ডব্লিউবিসিএস পরীক্ষাটা এমনই একটা খেলা দেখিয়েছে যে অনেকেই মাথা ঘুরে গেছে কোশ্চেন্স দেখার পর থেকে। তো আমি চেষ্টা করবো সেটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার একটা সাজেশন ভিডিওতে তোমাদেরকে। জাস্ট ছোট্ট করেই থাকবে কথাগুলো, সেখানে আমি একটু ডিটেলে বলে দেবো। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখব। শিশুদের বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আরটিই মানে রাইট টু এডুকেশন আইন, যা 6 থেকে 14 বছরের বয়সী প্রতিটি শিশুকে শিক্ষার মৌলিক অধিকার দেয়, চালু হয় কোন বছর চালু হয় জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে 2009, সি অপশন কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন দিতে পারে তোমাকে যে এটা কত নম্বর আর্টিকেলে পড়ছে, তো সেটার উত্তর হবে 21A। ঠিক আছে, ধারা 21A। নেক্সট প্রশ্ন দেখব আমরা। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। ঠিক আছে, মহারাষ্ট্রের কালো মাটি টেক্সচার বালুকাম্য, না এটা বালুকাময় তো হয় না, এটা অ্যাকচুয়ালি আটালো হয়, তো অপশন এ তো ভুল হয়ে গেল। আচ্ছা, এটা অপশন নয়, এটা ঠিক আছে, 1 নম্বর সেন্টেন্সটা ভুল আছে। কালো মাটি আঠালো হয়। নেক্সট হচ্ছে কালো মাটি তুলা চাষের জন্য উপযোগী, একদম ঠিক অপশন, তো শুধুমাত্র 2 নম্বরটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখব আমরা। জার্মানির সহযোগিতায় ভারতের কোন ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল? তো হয়েছিল রাউরকেল্লা, রাউরকেল্লা অপশন এ হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, আমরা বেশ কয়েকটা ইস্পাত কারখানা যেটা প্রথমের দিকে করা হচ্ছিল বা সেকেন্ড 5 year প্ল্যানের সময় আমাদের এখানে করা হচ্ছিল, তো আমরা বাইরে দেশের হেল্প নিয়ে কিন্তু করেছিলাম। যেটা রাউরকেল্লা জার্মানি, এটা তো জেনেই গেলে। আরেকটা হচ্ছে আমাদের ভিলাই ইস্পাত কারখানা,
যেটা ছত্তিশগড়ে আছে, সেটা রাশিয়ার হেল্পে করা হয়েছিল। তারপরে একটা ঝাড়খণ্ডে আছে বোকারো, তো বোকারোতে যেটা করেছিল সেটাও কিন্তু রাশিয়ার হেল্প নিয়ে করেছিলাম। আর বাংলায় একটা আছে, ঠিক আছে, দুর্গাপুর, তো দুর্গাপুরটা কিন্তু আমরা ব্রিটিশের হেল্প নিয়ে করেছিলাম। এই চারটে কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলাম, যে চারটে নাম বললাম, চারটেই কিন্তু সেকেন্ড ইয়ার 5 প্ল্যানের আন্ডারে হয়নি। এর মধ্যে কোনটা থার্ড 5 প্ল্যানের আন্ডারে হয়েছিল? এটার উত্তর তুমি আমাকে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দ্বিতীয় বৌদ্ধ সমাবেশের আয়োজন করেছিলেন? ওকে, অপশনস আমরা দেখে নেব। যদিও অপশনস দেখার প্রয়োজন নেই, আমাদের চারটেই মনে আছে। প্রথমটা অজাতশত্রু, না, কালা অশোক, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে। প্রথমটা করেছিল অজাতশত্রু, দ্বিতীয়টা করেছে কালা অশোক, তৃতীয়টা করেছে অশোকা, আর চতুর্থটা করেছে কনিষ্ক, ঠিক আছে। কালকে আমরা হিস্ট্রি ক্লাস করার সময়, হিস্ট্রি এমসিকিউ সলভ করার সময় ফোর্থ কাউন্সিলটা কে করেছিল এটা আমি প্রশ্নতে জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে, আর সেটার উত্তর ওখানে দেওয়াও হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কালা অশোকের ব্যাপারে আর কিছু জানার আছে। হ্যাঁ, এই কোন বংশ থেকে বিলং করে? তো এই হয়ে যাবে, তো কালা অশোক হয়ে যাবে শিশুনাগ বংশের, ঠিক আছে। এছাড়াও আর দ্বিতীয় বৌদ্ধ সভার সভাপতি ছিলেন, ওনার নাম ছিল সবকামী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। রাশিয়ার রাজধানী শহর মস্কো নিচের কোন নদীর তীরে অবস্থিত? তো মস্কো মস্কোভো নদীর তীরে অবস্থিত, অপশন সি হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। মৈথিলি ভাষা প্রধানত কোন রাজ্যে কথা বলা হয়? মৈথিলি ভাষায় কোন রাজ্যে কথা বলা হয়? ওকে, বিহার, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যা সমাজের সমাজতান্ত্রিক প্যাটার্ন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল তাকে সাধারণত বলা হয় মাহালানোবিস প্ল্যান, অপশন বি হয়ে যাবে কারেক্ট। আর ফার্স্ট যেটা ছিল সেটাকে হ্যারাড ডোমার প্ল্যান বলা হয়, ঠিক আছে। অনেক সময় দেখবে অপশনে লেখা থাকে যে নেহেরু মাহালানোবিস প্ল্যান কোন 5 প্ল্যানকে বলা হয়, তো সেটার উত্তরও কিন্তু সেকেন্ড 5 প্ল্যানই হবে, ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিক যোজনাই হবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের বিধানের অধীনে ভারত রাষ্ট্রপতি সংবিধান দ্বারা নাগরিকদের প্রদত্ত মৌলিক অধিকার অনুচ্ছেদ 20 এবং 21 ব্যতীত স্থগিত করতে পারেন? পরিষ্কার কথা, প্রশ্নে বলা হয়েছে যে কোন আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি আমাদের মৌলিক অধিকারগুলো কেড়ে নিতে পারে, এক্সেপ্ট আর্টিকেল 20 অ্যান্ড আর্টিকেল 21, ঠিক আছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 359। 359 আর্টিকেল বা 359 ধারার দ্বারা কিন্তু আমাদের সবকটা মৌলিক অধিকার কেড়ে নিতে পারে। এগুলো মোস্টলি এমার্জেন্সি যখন লাগানো হয় সেই সময়টা হয়। আর এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে এটা তোমাদের মধ্যে যারা জানো কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। রাজ্যসভায় সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তির বয়স কমপক্ষে কত বছর হতে হবে? ঠিক আছে, খুব সোজা প্রশ্ন, 30 বছর হতে হবে, অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য কি? কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, তো কোথায় আছে? অপশন ডিতে। এই কিয়োটো প্রোটোকল কোন বছরে হয়েছিল? তো এটা 97-এ হয়েছিল, আর এটা 2005 থেকে এক্সিকিউট করা হয়েছিল এই প্রোগ্রামটাকে। আর এটা কোন দেশে হয়েছিল? তো এটা জাপানের কিয়োটো নামের শহরেই হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। যে পঞ্চবার্ষিক পরিকল্পনাটি নির্ধারিত সময়ের 1 বছর আগে শেষ হয়ে গেছিল, ঠিক আছে, এর উত্তর হচ্ছে অপশন বি। দেখো কি মজার বিষয়, যে নামেও পঞ্চ রয়েছে আর এটা 5 প্ল্যানও রয়েছে, আর সেটাই কিন্তু 5 কমপ্লিট করতে পারেনি। এইভাবে মনে রাখতে পারো এই জিনিসটাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। সরকারিয়া কমিশনের সুপারিশ সম্পর্কিত। সরকারিয়া কমিশন স্টেট আর সেন্টারের রিলেশন নিয়ে কমিটি ছিল, তো এটা হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে এর উত্তর, কেন্দ্র রাজ্য সম্পর্কে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিচের কোন সংস্থা ইস্যু করে? তো কনজিউমার প্রাইস কিন্তু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস পাবলিশ করে, যেটাকে আমরা শর্ট ফর্মে সিএসও বলে থাকি, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখব আমরা। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি অভিন্ন নাগরিক আইনের সাথে সম্পর্কিত? অভিন্ন নাগরিক আইন মানে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে এখানে, যেটা এখন কিন্তু বেশ নিউজে আছে, বেশ চর্চায় আছে বিষয়টা। তো এটা হচ্ছে আর্টিকেল 44। এটাকে মনে রাখার ট্রিক দেখো কি সুন্দর, এখানে রয়েছে অভিন্ন, আর সংখ্যা দুটিও দেখো অভিন্ন, জাস্ট 4 4 রিপিট হয়েছে, তাই তো।
এটাকে এইভাবে তুমি মনে রাখতে পারো। নেক্সট প্রশ্ন দেখব আমরা, উপকূলের সমান্তরালে থাকা জলে তলিয়ে যাওয়া পর্বতশৃঙ্গের দ্বারা রচিত উপকূল রেখার কি নামে পরিচিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ড্যামনেশন কোস্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ভার্গিস কিউরিয়েন কিসের সাথে যুক্ত? ভার্গিস কিউরিয়েন কিসের সঙ্গে যুক্ত? শ্বেত ক্রান্তি বা শ্বেত বিপ্লব, হোয়াইট রিভলিউশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না? তো ঠিক আছে, এখানে স্টেট লেজিসলেটিভ থেকে অংশগ্রহণ করতে পারে না, তো এটার উত্তর হয়ে যাবে রাজ্য আইন পরিষদের সদস্য। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর কারেক্ট উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের মধ্যে কে অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস বইটি লিখেছেন? খুব ফেমাস রাইটার, অপশন এ হয়ে যাবে কারেক্ট, অরুন্ধতী রায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, ভারতের সর্বভারতীয় মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? মানে অল ইন্ডিয়া মুসলিম লীগের কথা বলছি এখানে। তো এটা 1906-এ এস্টাবলিশড হয়েছিল ঢাকা শহরে, আর এর ফাউন্ডার ছিল আগা খান। অপশন সি হয়ে যাবে কারেক্ট। ওকে, 48 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগারের হামলার নেতৃত্ব কে দিয়েছিলেন? খুব কমন প্রশ্ন, খুব পেট প্রশ্ন বলতে পারো এটা পিসিএস এর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মাস্টার দা বা সূর্য সেন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সারগাসো সি কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে আটলান্টিক ওশিয়ানে বা আটলান্টিক মহাসাগর। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি সম্প্রতি রাজ্যসভায় নিযুক্ত হয়েছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রঞ্জন গগৈ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কেন আছে? কারণ রঞ্জন গগৈ প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন যিনি রাজ্যসভা জয়েন করেছিলেন। ইনি 2020-তে জয়েন করেছিলেন রামনাথ কোবিন্দের টাইমে। ঠিক আছে, তো 50টা প্রশ্ন এখানেই শেষ হলো। প্রশ্নগুলো কিন্তু এটা ফুড এসআইয়ের বলতে পারো যে বেশ ভালো লেভেলের ছিল। এখানে প্রশ্নগুলো কিন্তু কোনো খেলা লেভেলের নেওয়া হয়নি, যাতে তোমরা তোমাদেরকে টেস্ট করতে পারো যে তোমরা এখান থেকে কতটা পারছো কতটা পারছো না। তো তাহলে তোমরা তোমাদের লেভেলটা বুঝতে পারবে যে ঠিক আছে আর কিছুটা পড়তে হবে কি কিছু পড়তে হবে না। এক্সামের এতটা কাছে এসে নতুন করে কিছু পড়ার থাকে না মানুষের, ওরা পুরোনোটাই পড়ে। কিন্তু যদি তোমার কাছে টাইম থাকে যে তোমার রিভিশন হয়ে গেছে, রিভাইজ করা সব হয়ে গেছে, দেন তুমি কিছু টপিক যদি ছুটে গিয়ে থাকে তো সেটা প্রসিড করতে পারো। এখানে দেখতে পেয়েছো যে বেশ কিছু কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি আর ইকোনমিক্স থেকে প্রশ্ন ছিল, কারণ 2019, 2014, 2006 সমস্ত বছরের পরীক্ষা পেপার আমরা সলভ করার সময়তেই দেখেছিলাম যে সেখানেও কিন্তু সিলেবাসে ছিল যে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো না, কিন্তু তারা এখান থেকে প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করেছিল। ক্লাসটা আজকের একটু বেশি টাইম নিয়ে নিল, কিন্তু আমি ডিটেলে তোমাদেরকে বলার চেষ্টা করলাম সমস্ত কিছু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। যদি চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।